আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একটি বিষয় নিয়ে যতটা না রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা অথবা চর্চা হচ্ছে, তার থেকে বেশি সাধারণ মানুষ এবং সুশীল সমাজের মধ্যে কিন্তু চর্চার প্রবণতা বেড়ে যাচ্ছে। এবং সেই বিষয়টি হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন। আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদের নিয়ে যেমন নানা ধরনের আলোচনা সমালোচনা এই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষ করে আসছিল, ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন বিষয়ক একটি সময়সূচি জনসম্মুখে প্রকাশ করে, সেই সময়সূচি ঘিরে কিন্তু আলোচনা সমালোচনা মতামত মতাদর্শ বর্তমানে অনেকটাই তুঙ্গে উঠে আছে। এবং এই নির্বাচনকে ঘিরে যে বিষয়টি সবথেকে বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না, অথবা আওয়ামী লীগের নির্বাচনে আসার সক্ষমতা কতটুকু। এখন দেখুন, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেটি যদি রাজনৈতিকভাবে বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা কিন্তু সুদীর্ঘ একটি সময় ব্যয় করছে নির্বাচন দেওয়ার জন্য। এবং এই যে সুদীর্ঘ একটি সময়, সেই সময়ের ভেতরে কিন্তু আওয়ামী লীগ তাদের যে অভ্যন্তরীণ রাজনৈতিক কূটকৌশল রয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবে। এবং একটি রাজনৈতিক দল যদি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়বস্তু গুছগাছ করতে সক্ষম হয়ে যায়, তাহলে অনায়াসে কিন্তু রাজনীতির মাঠে তারা ফিরে আসতে পারে। এটি বাংলাদেশের সুদূর ইতিহাস থেকে আমরা বিচার বিশ্লেষণ করলে পেয়ে যাই। তবে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে যে সরকার পতিত হয় বা যে রাজনৈতিক দলের সরকারের পতন ঘটে, তারা কিন্তু বর্তমানে দেশে নানা ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে। এটিও কিন্তু এক পর্যায়ে আমাদের যে রাজনৈতিক সিলসিলা বা ঐতিহ্য রয়েছে তারই একটি অংশ। তবে এই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি, তাহলে এই যে নির্বাচন এবং নির্বাচন ঘিরে জনমনে যে একটি আলোচনা বা সমালোচনার ঝড়, এর প্রভাব কিন্তু অনেকটাই আওয়ামী লীগ রাজনৈতিক দলের মধ্যে বিরাজমান। এবং এই যে দীর্ঘক্ষণ পাচ্ছে আওয়ামী লীগ বা অন্তর্বর্তীকালীন সরকার যে দীর্ঘ একটি সময় দিচ্ছে নির্বাচনের জন্য, এর প্রভাবে কিন্তু আওয়ামী লীগ অনেকটাই লাভবান হচ্ছে। এবং তাদের যে নির্বাচনে আসা বা তাদের যে রাজনীতিতে ফিরে আসা, এটিও কিন্তু অনেকটাই সুদূর প্রসারী। বা আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবে, তা কিন্তু আমি অনেকটাই আন্দাজ করতে পারছি। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটি অনেকটাই গুরুত্বপূর্ণ মতামত বা মতাদর্শের জন্ম দিয়েছে। সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। আমরা দেখেছি বিগত দিন আমাদের যে নির্বাচন কমিশন হয়েছে বা সংস্কার কমিশন হয়েছে, তাদের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দেওয়া হয়েছে। সেটি হচ্ছে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদের নাম পরিবর্তন করা হচ্ছে বা নাম পরিবর্তিত হয়ে তত্ত্বাবধায়ক সরকার করা হবে। মূলত আমাদের সংবিধানের যে সংশোধন করা হচ্ছে বা সংবিধানের যে সংশোধনজনিত প্রক্রিয়া রয়েছে, তার মধ্যে নিঃসন্দেহে এটি বলা যায় যে তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব হবে পুনরায়। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারটি তাদের নাম পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে। এখন এই তত্ত্বাবধায়ক সরকারের একটি ইতিহাস কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে এবং সেটি অনেকটাই দুঃখজনক। যার প্রভাবে কিন্তু এদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন এসেছিল
সেই সময়কালে। এমনকি দেশের যে সর্ববৃহৎ দুটি রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের কিন্তু একচেটিয়াভাবে কারাবাসে বা কারা নির্যাতনের মধ্যে পতিত হতে হয়েছিল। এবং অন্তর্বর্তীকালীন সরকার বা সেই সময়কার তত্ত্বাবধায়ক সরকার, তারা কিন্তু তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে প্রচেষ্টাগুলো ছিল, সেগুলো করতে সক্ষম হয়েছে এবং ক্ষমতা দীর্ঘায়ন করেছে। তারা দ্রুত নির্বাচনের কথা বলেও কিন্তু তারা নির্বাচন না দিয়ে রাজনৈতিক দলসমূহকে বিভিন্নভাবে বিরাজনীতিকরণ করেছে এবং তাদেরকে জেল, জুলুম এবং নির্যাতনের মাধ্যমে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছে। যার প্রভাবে দেশে আন্দোলন বা বিক্ষোভ এই সে বিষয়বস্তু, সেগুলো কিন্তু করা সম্ভব হয়নি কোনো রাজনৈতিক দল দ্বারা। যার প্রভাবে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাদের একক যে আধিপত্য ছিল, সেই আধিপত্য নিয়ে কিন্তু তারা দাপটের সহিত তাদের যে শাসনামল ছিল, সেই শাসনামল পার করেছে। তবে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সেই সময়ে বেশিদিন তাদের এই আধিপত্য ধরে রাখতে পারেনি। সাধারণত যে দুটি প্রধান রাজনৈতিক দল তখনকার সময়ে নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছিল এবং উভয় দলের যারা সভানেত্রী ছিলেন বা প্রধান ছিলেন, তাদেরকে কারাবন্দী অবস্থায় রাখা হয়েছিল এবং তাদের শীর্ষস্থানীয় অনেক নেতাকর্মীকেও কিন্তু কারাবন্দী রাখা হয়েছিল। তবে তৃণমূলের যারা নেতাকর্মী ছিলেন, তাদের মধ্যে একটি একতা সেই সময়ে তৈরি হয়েছিল এবং উভয় দলই কিন্তু এককভাবে আন্দোলনে জোরালো অংশগ্রহণ করেছিলেন। যার প্রভাবে তৎকালীন সময়ে তত্ত্বাবধায়ক যে সরকার, সে সরকার কিন্তু তাদের ক্ষমতার গুছগাছ করতে অনেকটাই বাধ্য হয় এবং দেশে একটি নির্বাচনের বন্দোবস্ত করতে বাধ্য হয়। যার পরবর্তীতে কিন্তু একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করে বা আওয়ামী লীগ নির্বাচনে আসে, বিএনপিও নির্বাচনে আসে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয় অর্জন করে এবং ক্ষমতায় আসীন হয়। তবে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি বা বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপট অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারে রূপ নেয়া এবং ক্ষমতা দীর্ঘায়ন করার যে একটি প্রচেষ্টা আমরা জোরালোভাবে লক্ষ্য করছি, সেটি মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল গঠন, সেটির উপর ভিত্তি করে এবং আমাদের প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন, তাদের যে একটি রাজনৈতিক ভাবাদর্শের জন্ম হচ্ছে, সেই বিষয়টিকে কিন্তু অনেকটাই প্রশ্নবিদ্ধ করে। সুতরাং এই যে একটি প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই জটিল করার জন্য যথেষ্ট। যার জন্য আমাদের বর্তমান সমাজে সবথেকে বেশি যেমন আলোচিত বিষয় হচ্ছে নির্বাচন, ঠিক একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ঘিরে যে ভয়ভীতি রয়েছে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা দীর্ঘায়ন করার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যারা ক্ষমতা দিয়েছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের রাজনৈতিক দল গঠন ঘিরেও কিন্তু অনেকটা ভয়ভীতির জন্ম হচ্ছে। যার প্রভাবে সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক পাড়া পর্যন্ত অনেকেই চিন্তা করছেন এবং বিভিন্ন ধরনের মতামত বা মতাদর্শের জন্ম দিচ্ছেন। একই সাথে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং গবেষকদের কাছে যে পুনরায় আরেকটি ১-১১ হতে যাচ্ছে কিনা অথবা তত্ত্বাবধায়ক সরকারের আরেকটি দীর্ঘ ক্ষমতায় বাংলাদেশ চলে যেতে চাচ্ছে কিনা। এবং এরই সাথে সাথে এই যে নির্বাচন ঘিরে আওয়ামী লীগের লাভজনক একটি পথ, সেই পথকেও কিন্তু বিশ্লেষকরা বিভিন্ন চোখে দেখছেন। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি আসলে কোন দিকে যাবে সেটি সাধারণত নির্ভর করছে
বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রমগুলো রয়েছে, সেই সংস্কার কার্যক্রমগুলোর উপর এবং তাদের যে একটি নির্বাচনী রোডম্যাপ রয়েছে বা তাদের মধ্য থেকে যে একটি নির্বাচনের জন্য নির্দিষ্ট সময় উল্লেখ করা প্রয়োজন, সেই নির্দিষ্ট সময় যখন তারা উল্লেখ করবেন তার উপর ভিত্তি করে।